ক্যাপাসিটর চ্যাপ্টারটা আমরা আগের দিন কিছুটা পড়েছি। আজকে আমি ক্যাপাসিটর চ্যাপ্টারের পরবর্তী অংশ পড়াচ্ছি। আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো প্রথমে লিখছি। 1 নম্বর হচ্ছে ধারকের সমবায়। তোমরা জানো যে রোধের যেমন সমবায় হয়, দুরকম সমবায় আছে। এক হচ্ছে শ্রেণী সমবায় আর এক হচ্ছে সমান্তরাল সমবায়। তেমনি ধারকেরও শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় এবং মিশ্র সমবায় হতে পারে। ধারকের সিম্বল হচ্ছে এইরকম। অর্থাৎ ব্যাটারি সিম্বলের মতো অনেকটা, তাই না? ব্যাটারিতে একটা বড় থাকে একটা ছোট থাকে, কিন্তু ধারকের থেকে দুটো সমান থাকে। তাহলে এটা হচ্ছে ধারকের সিম্বল। আমরা ধারকের দুটো সমবায় দেখাতে পারি। এক হচ্ছে ধারকের শ্রেণী সমবায়, আর হচ্ছে ধারকের সমান্তরাল সমবায়। প্রথমে শ্রেণী সমবায়টা বলি। দুটো ধারককে বা কতগুলো ধারককে শ্রেণী সমবায় যুক্ত করা মানে হচ্ছে একটা ধারকের একটা পাতের সাথে আর একটা ধারকের আর একটা পাত যুক্ত হবে, আবার সেই ধারকের অন্য পাতটার সাথে তারপরে ধারকটার আর একটা পাত যুক্ত হবে। একদম প্রথম ধারকের প্রথম পাতটা উৎসের সাথে যুক্ত থাকবে এবং শেষ যে ধারকটা আছে তার অন্য পাতটা গ্রাউন্ডের সাথে যুক্ত হবে। তাহলে এইটা হচ্ছে তিনটে ধারকের শ্রেণী সমবায়ের একটা চিত্র। এই যে তিনটে ধারক আছে তাদের ধারকত্ব ধরা হলো C1, C2 এবং C3। উৎসের সাথে যখন যুক্ত করা হবে তখন ধরা যাক উৎস থেকে প্রথম ধারকের প্রথম পাতে কিউ পরিমাণ আধান এসছে। এখন এই পাতে কিউ আধানের জন্য এইখানে এবং এইখানে স্থির তড়িৎ আবেশ ঘটবে। সেই স্থির তড়িৎ আবেশের ফলে এই নিকটবর্তী যে পাতটা আছে এতে তৈরি হবে মাইনাস কিউ আধান, আর দূরবর্তী যে পাতটা আছে তাতে হবে প্লাস কিউ আধান। আবার দ্বিতীয় যে ধারকটা আছে তার প্রথম পাতে প্লাস কিউ আধানের জন্য এই পাত এবং এই যে পাত, এই দুটো পাতে স্থির তড়িৎ আবেশ হবে। তারপরে এখানে তৈরি হবে মাইনাস কিউ চার্জ এবং এখানে তৈরি হবে প্লাস কিউ চার্জ। আবার তৃতীয় ধারকেরও এই প্লাস কিউ চার্জের জন্য এইখানে স্থির তড়িৎ আবেশের জন্য মাইনাস কিউ চার্জ তৈরি হবে, আর প্লাস কিউ চার্জটা কি হবে না, প্লাস কিউ চার্জটা যেহেতু মুক্ত আধান সেটা গ্রাউন্ডেড হয়ে যাবে। অর্থাৎ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ধারকে আধান সমান পরিমাণ জমে, সমান পরিমাণ সঞ্চিত হয়। এইটা হচ্ছে আমরা সবার প্রথম জানতে পারলাম। সবার প্রথমে আমরা জানতে পারলাম যে শ্রেণীতে থাকলে প্রতিটি ধারকের আধান সমান হয়। নেক্সট হচ্ছে আধানের পর প্রত্যেকটা ধারকের আধান আমরা জেনে নিলাম। এবার আমরা দেখব যে প্রত্যেকটা ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্যের পরিমাণটা কত। প্রথম ধারকের দুটো প্রান্ত এইটা আর এটা, এই দুটো প্রান্তের মধ্যে বিভব পার্থক্য যদি V1 ধরা হয়, দ্বিতীয় ধারকের দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য যদি V2 ধরা হয়, এবং তৃতীয় ধারকের দুটো প্রান্তের মধ্যে বিভব পার্থক্য যদি V3 ধরা হয়। ধরা যাক প্রত্যেকটা ধারক তিনটে A বিন্দু এবং B বিন্দুর মধ্যে যুক্ত আছে। তাহলে আমরা আগের দিন ফর্মুলা পেয়েছিলাম Q = CV। এই ফর্মুলা অনুযায়ী আমরা V = পাচ্ছি তাহলে কত না Q/C। সেই ফর্মুলা অনুযায়ী V1 অর্থাৎ প্রথম ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য V1 = হবে Q/C1। দ্বিতীয় ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য V2 একই রকম হবে, তাহলে হবে Q/C2। আর তৃতীয় ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য V3 হবে তাহলে Q/C3। অর্থাৎ দেখা যাচ্ছে শ্রেণী সমবায়ে কিন্তু প্রতিটি ধারকের বিভব পার্থক্য সমান নয়।
দেখা যাচ্ছে আরো আমরা দেখতে পাচ্ছি যে v is proportional to 1/c, যেহেতু প্রতিটি ধারকের q সমান, প্রতিটি ধারকের আধান সমান, তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে v proportional to 1/c। অর্থাৎ শ্রেণী সমবায়ে যখন কতগুলো ধারক যুক্ত থাকে তখন তাদের দুই প্রান্তের বিভব পার্থক্য যেগুলো দেখতে পাওয়া যায়, সেই বিভব পার্থক্য কিন্তু ধারকত্বের সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ যে ধারকের ধারকত্বের মান বেশি তার দুই প্রান্তের বিভব পার্থক্য কম হবে, এবং যে ধারকের ধারকত্ব কম তার দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু বেশি হবে। তাহলে আমরা বিভব পার্থক্য সম্পর্কে আইডিয়া পেয়ে গেলাম শ্রেণী সমবায়ে কতগুলো ধারক যদি যুক্ত থাকে। নেক্সট 3 নম্বর আমরা যেটা দেখব তুল্য ধারকত্ব। এক্ষেত্রে তুল্য ধারকত্ব কত হয়, তুল্য ধারকত্ব বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা কত। এ বিন্দু এবং বি বিন্দুর মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ যে 3খানা ধারক যুক্ত আছে। এই 3খানা ধারকের বদলে যদি এ বিন্দু আর বি বিন্দুর মাঝে আমরা একটা মাত্র ধারক বসিয়ে একই ঘটনা দেখতে পাই, তাহলে এই সিঙ্গেল ধারকটাকে বলবো এই তিনটে ধারকের তুল্য বা ইকুইভ্যালেন্ট। সেক্ষেত্রে এ বিন্দু উৎসের সাথে তাহলে একই রকম ভাবে যুক্ত আছে। আগে উৎস থেকে যেহেতু কিউ পরিমাণ আধান এসেছিল, এখনো তাহলে এটা যদি তুল্য ধারক হয় তাহলে এখনো কিন্তু উৎস থেকে কিউ পরিমাণ আধানই আসবে, এবং এই পাল্টাতে মাইনাস কিউ আধান আবেশের জন্য সৃষ্টি হবে। আগে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত মোট বিভব পার্থক্য কতটা? এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত মোট বিভব পার্থক্য হচ্ছে v1 প্লাস v2 প্লাস v3। এখনো কিন্তু এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য v যদি হয় তাহলে v কিন্তু হতে হবে v1 প্লাস v2 প্লাস v3। এবার যদি আমরা এই v, যেহেতু a থেকে b পর্যন্ত বিভব পার্থক্য v, আর সেই v তো আবার q বাই c, তাহলে এক্ষেত্রে q মানে স্মল q, তাহলে স্মল q আর c টা হচ্ছে তুল্য ধারকত্ব। v1 মানে আমরা জেনে গেছি কত না q ডিভাইডেড বাই c1, v2 মানে আমরা জেনে গেছি q বাই c2, আর v3 মানে আমরা জেনে গেছি q ডিভাইডেড বাই c3। তাহলে সবগুলো c কেটে গেলে, সবগুলো q কেটে গেলে আমরা পাচ্ছি 1/c = 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। তাহলে এইটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের ফর্মুলা। অর্থাৎ আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রতিটি ধারকের আধান সম্পর্কে আইডিয়া পেলাম, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আতি পেলাম না, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা প্রতিটি ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য পেলাম, এবং শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের একটা ইকুয়েশন পেলাম। এই টোটাল ব্যাপারটা থেকে শ্রেণী সমবায় সংক্রান্ত যত রকমের থিওরিটিক্যাল বা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে প্রত্যেকটা প্রবলেম করা যাবে। আমি তাহলে পরের সমবায়ে যাচ্ছি। আমরা এখন ধারকের সমান্তরাল সমবায় দেখব। সমান্তরাল সমবায় প্যারালাল কম্বিনেশন। কতগুলো ধারককে যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় তাহলে সমান্তরাল সমবায়ে যুক্ত করার একটা ছবি আমি আঁকলাম। এক্ষেত্রে দেখো প্রতিটি ধারকের একটি করে পাথ এক জায়গায় যুক্ত আছে এবং সেটি উৎসের সাথে বা সোর্সের সাথে যুক্ত থাকে প্যারালাল, আর বাকি যে তিনটে পাথ আছে সেই তিনটে পাথ একসাথে যুক্ত হয়ে গ্রাউন্ডেড হয়ে যায়। তাহলে এইভাবে আমরা সমান্তরাল সমবায় গঠন করি। ধরা যাক সমান্তরাল সমবায়ে ধারক তিনটি, ধারকত্বের মান হচ্ছে c1 c2 এবং c3, এবং প্রতিটি ধারক দুটো নির্দিষ্ট বিন্দু a আর b এর মাঝে যুক্ত আছে। যেহেতু দুটো নির্দিষ্ট বিন্দুর মাঝখানে একটাই মাত্র নির্দিষ্ট বিভব পার্থক্য থাকতে পারে, তাই a বিন্দু আর b বিন্দুর মধ্যে যতজন যুক্ত থাকবে প্রতিটি ইনস্ট্রুমেন্টের বা প্রতিটি ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু v হবে। অর্থাৎ আমরা সবার প্রথমে জানতে পারলাম যে সমান্তরাল সমবায়ে
ধারকের প্রান্তীয় বিভব পার্থক্য সমান হয়। আমরা জানতে পারলাম সমান্তরাল সমবায়ে প্রতিটি ধারকের প্রান্তীয় বিভব পার্থক্য সমান হয়। তাহলে বিভব পার্থক্য সম্পর্কে আমাদের আইডিয়াটা পেয়ে গেলাম আমরা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে আমরা আধান সম্পর্কে আইডিয়াটা এবারে পাবো। উৎস থেকে টোটাল যে চার্জ এ বিন্দুতে পৌঁছাবে, দেখা যাচ্ছে যে এ বিন্দু থেকে আধান যাওয়ার রাস্তা তিনটে আছে। ধরা যাক এই রাস্তায় আধান গেছে Q1, এই রাস্তায় আধান গেছে Q2 এবং এই রাস্তায় আধান গেছে Q3। Q1 আধানের জন্য এখানে -Q আধান আবেশের ফলে তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে -Q2 পরিমাণ আধান, এখানে তৈরি হচ্ছে -Q2 পরিমাণ আধান, -Q3 পরিমাণ আধান। এবং পজিটিভ যে চার্জগুলো আবেশের জন্য তৈরি হয় তারা সবাই গ্রাউন্ডেড হয়ে যায়। তাহলে আমরা শ্রেণী সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রতিটি ধারকের আধান এখানে লিখে ফেলেছি। এখন উৎস থেকে তাহলে টোটাল কত আধান এলো? উৎস থেকে কিন্তু টোটাল আধান এলো Q1 + Q2 + Q3। তাহলে আমরা Q = CB ফর্মুলা যদি এখানেও ইউজ করি, তাহলে সেই Q = CB ফর্মুলা অনুযায়ী Q1 এর মান পাবো তাহলে C1V। কারণ প্রথম যে ধারকটা আছে তার ধারকত্বের মান হচ্ছে C1 আর প্রথম ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্যের মান V। একই রকম ভাবে দ্বিতীয় ধারকের মধ্যে সঞ্চিত আধান Q2 হচ্ছে C2V এবং তৃতীয় ধারকের মধ্যে সঞ্চিত আধান Q3 হচ্ছে C3V। অর্থাৎ দেখা যাচ্ছে এই যে তিনটে ফর্মুলা লিখেছি প্রত্যেকটা ফর্মুলায় V মানটা একই, অর্থাৎ V কনস্ট্যান্ট। V যেহেতু কনস্ট্যান্ট তাহলে বলা যেতে পারে Q is proportional to C। এইটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। সমান্তরাল সমবায়ে কতগুলো ধারক যদি যুক্ত থাকে তাহলে প্রতিটি ধারকের মধ্যে আধান জমা হয়, সেই আধানের পরিমাণ কিন্তু ধারকত্বের সাথে সমানুপাতিক। অর্থাৎ যে ধারকের ধারকত্ব বেশি সেই ধারকে বেশি পরিমাণ আধান জমা হবে এবং যে ধারকের ধারকত্ব কম তার মধ্যে কম পরিমাণ আধান জমা হবে। প্রতিটি ধারকের বিভব পার্থক্য কিন্তু সমান হবে। আমরা 3 নম্বর যেটা পড়ব সেটা হচ্ছে তুল্য ধারকত্ব। সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব। তুল্য ধারকত্বের কনসেপ্ট একটু আগে আমি বলেছিলাম যে A বিন্দু আর B বিন্দুর মাঝে দেখতে পাচ্ছ তিনখানা ধারক এখানে যুক্ত আছে। এই তিনটে ধারকের বদলে একটা ধারক বসিয়ে যদি আগে যা যা ঘটনা ঘটেছিল তার সমান ঘটনা ঘটে, অর্থাৎ আগে উৎস থেকে এরা তিনজনে মিলে টোটাল যত আধান দিয়েছিল, এখন এই একটা ধারক যদি উৎস থেকে তার সমান পরিমাণ আধান Q নেয়, তাহলে আমরা এই ধারকটিকে বলবো এদের তিনজনের মতো কাজ করছে, অর্থাৎ এই হলো এদের তিনজনের তুল্য ধারকত্ব। A বিন্দু আর B বিন্দুর মাঝে আগে বিভব পার্থক্য তৈরি হয়েছিল V। এ যেহেতু তুল্য ধারকত্ব তাহলে এরও দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু V হবে। যেহেতু এই Q মানে হচ্ছে Q1 + Q2 + Q3, তাহলে আমি সবার প্রথমেই লিখব Q = Q1 + Q2 + Q3। আগে তিনটে ধারক মিলে উৎস থেকে টোটাল আধান নিয়েছিল Q1 + Q2 + Q3। এখন এই ধারক একা উৎস থেকে কিন্তু এদের তিনজনের সমান পরিমাণ আধান Q নেবে। এবার এই Q মানে আমরা লিখতে পারি CB, Q1 মানে হচ্ছে C1V, Q2 মানে হচ্ছে C2V আর Q3 মানে হচ্ছে C3V। সব জায়গা থেকে ভিটা যদি কেটে যায় তাহলে দেখতে পাচ্ছি C = চলে আসছে C1 + C2 + C3। তাহলে এটা হচ্ছে তুল্য ধারকত্বের ফর্মুলা। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা তুল্য ধারকত্বের ইকুয়েশন পেলাম 1/C = 1/C1 + 1/C2 + 1/C3। আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা পেলাম C = C1 + C2 + C3। আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা ইকুয়েশন পেলাম 1/C = 1/C1 + 1/C2 + 1/C3। তাহলে এটা হলো ধারকের দু রকমের সমবায়। আমরা ধারকের সমবায়ের একটা প্রবলেম করি। ধারকের সমবায় নিয়ে একটা গাণিতিক প্রবলেম।
দেখা যাচ্ছে এই সার্কিটে ধারক আছে 3টি এবং ব্যাটারি আছে 1টি। এই যে 3টে ধারক আছে, ধারকত্বগুলো আমি দিয়ে দিচ্ছি। এই ধারকটার ধারকত্বের মান হচ্ছে 10 মাইক্রোফ্যারাড, এই ধারকটার ধারকত্ব হচ্ছে 20 মাইক্রোফ্যারাড, আর এই ধারকটার ধারকত্ব হচ্ছে 30 মাইক্রোফ্যারাড। আর এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটার তড়িৎ চালক বল E ধরা যাক 10 ভোল্ট। এক্ষেত্রে জানতে চাওয়া হয়েছে 1 নম্বর, প্রতিটি ধারকের সঞ্চিত আধান কত, প্রতিটি ধারকের মধ্যে সঞ্চিত আধান কত। 2 নম্বর জানতে চাওয়া হয়েছে প্রতিটি ধারকের প্রান্তীয় বিভব পার্থক্য কত। এবং আরেকটি বিষয় জানতে চাওয়া হয়েছে যে প্রতিটি ধারকের মধ্যে সঞ্চিত শক্তি কত। তাহলে অঙ্কটা সবাই ভালো করে দেখে নাও। আমাদের যে যে বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে সেগুলো আমরা ধাপে ধাপে করব। সবার প্রথম হচ্ছে প্রতিটি ধারকের মধ্যে সঞ্চিত আধান, প্রতিটি ধারকের বিভব পার্থক্য, তারপর হচ্ছে প্রতিটি ধারকের মধ্যে সঞ্চিত শক্তি। প্রতিটি ধারকের সঞ্চিত আধান Q পাওয়ার জন্য Q = CV ফর্মুলা ইউজ করা যায়। প্রান্তীয় বিভব পার্থক্য এই একই ফর্মুলা থেকে আমরা প্রান্তীয় বিভব পার্থক্য পাবো। আর সঞ্চিত শক্তি পাওয়ার জন্য ফর্মুলা আমি আগে দিয়ে দিয়েছিলাম, Q = 1/2 CV²। এরকম আরো দুটো ফর্মুলা দিয়েছিলাম। এবার কম্বিনেশন গুলো দেখো, এখানে এই যে দুটো ধারক আছে এরা দুজন কিন্তু সমান্তরাল সমবায়ে আছে, আর এই সমান্তরাল সমবায়টার সাথে এই ধারকটা আছে শ্রেণী সমবায়। আমরা সবার প্রথমে কি করব, এই দুটো ধারকের সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্ব নির্ণয় করব। এরা দুজন কিন্তু সমান্তরাল সমবায়ে আছে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের ফর্মুলা হচ্ছে C = C1 + C2। C1 এর মান 10 মাইক্রোফ্যারাড, C2 এর মান হচ্ছে 20 মাইক্রোফ্যারাড, টোটাল চলে আসছে কত 30 মাইক্রোফ্যারাড। অর্থাৎ এই দুটো ধারককে আমরা যদি তুলে দিই তাহলে এদের দুজনের সমান কাজ করতে পারে এমন ধারকের ধারকত্বের মান হচ্ছে 30 মাইক্রোফ্যারাড। তাহলে আমি আপাতত কি করছি না, এই দুটো ধারককে তুলে দিচ্ছি, এই দুটো ধারকের জায়গায় এদের দুজনের সমান কাজ করতে পারে যে ধারকটি, সেই ধারকটিকে আমি এখানে রেখে দিলাম। তাহলে এই যে ধারকটি ওদের দুজনের সমান কাজ করলো তার ধারকত্ব কত না 30 মাইক্রোফ্যারাড। এখন এই ধারক আর এই ধারক দেখতে পাচ্ছ তোমরা শ্রেণী সমবায় আছে। এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আবার তুল্য ধারকত্বের ফর্মুলা হলো 1/C = 1/C1 + 1/C2। সেই ফর্মুলা অনুযায়ী C1 এর মান 30, C2 এর মানও 30, ক্যালকুলেশন করলে 1/15, তাহলে C চলে আসছে কত না 15 মাইক্রোফ্যারাড। অর্থাৎ এরা দুজনে মিলে যে ধারকের মতো কাজ করে সেই ধারকের ধারকত্ব হলো 15 মাইক্রোফ্যারাড। তাহলে আমরা কি করব, এদের দুজনকেও তুলে দিচ্ছি, এদের দুজনের জায়গায় সিঙ্গেল একটা ধারক এদের দুজনের সমান পরিমাণ কাজ করবে, সেই সিঙ্গেল ধারকটা ধারকত্ব হচ্ছে 15 মাইক্রোফ্যারাড। তাহলে আমরা এই সম্পূর্ণ বর্তনীটি তুল্য ধারকত্ব পেলাম 15 মাইক্রোফ্যারাড, এবং এই 15 মাইক্রোফ্যারাড ধারকটি 10 ভোল্টের একটা তড়িৎ চালক বলের উৎস বা ব্যাটারির সাথে যুক্ত আছে। তাই এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে 10 ভোল্ট হবে। যেহেতু এর দুই প্রান্তের বিভব পার্থক্য 10 ভোল্ট আমরা জেনে গেলাম, তাহলে এই 15 মাইক্রোফ্যারাড ধারকের মধ্যে সঞ্চিত শক্তি Q = CV অনুযায়ী C এর জায়গায় 15 আর B এর জায়গায় 10 ক্যালকুলেশন করলে আমরা পাবো 150 মাইক্রোকুলম্ব। অর্থাৎ এই যে ব্যাটারিটা আছে এই ব্যাটারি থেকে 150 মাইক্রোকুলম্ব আধান নির্গত হয়ে এই ধারকটাতে সঞ্চিত হবে। নেক্সট আমরা এই 15 মাইক্রোফ্যারাড আমরা যেখান থেকে পেয়েছিলাম সেখানে আবার ফিরে যাচ্ছি। 15 মাইক্রোফ্যারাড অ্যাকচুয়ালি দুটো
30 মাইক্রোফ্যারাড ধারকের কম্বিনেশন ছিল। 30 মাইক্রোফ্যারাড ধারকত্ব সম্পন্ন দুটো ধারকের কম্বিনেশনে আমরা 15 মাইক্রোফ্যারাড পেয়েছিলাম। আমরা আরো জেনেছিলাম যে ধারকের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রতিটি ধারকে সমান পরিমাণ আধান জমা হয়। যেহেতু এই ধারক এবং এই ধারক পরস্পরের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তাই উৎস থেকে মোট যে আধানটি বেরিয়েছে সেই মোট আধান 150 মাইক্রোকুলম্ব প্রথম ধারকের মধ্যেও জমা হবে, দ্বিতীয় ধারকের মধ্যেও জমা হবে। তাহলে আমরা প্রথম ধারকের মধ্যে দেখতে পাচ্ছি 150 মাইক্রোকুলম্ব আধান জমা হবে, অর্থাৎ Q1 এর মান তাহলে 150 মাইক্রোকুলম্ব। আমরা একটা বিষয় জেনে গেলাম, প্রথম ধারকের মধ্যে সঞ্চিত আধান পেয়ে গেলাম। এবং একই রকম ভাবে প্রথম ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য পেয়ে করব Q/C। এই নিয়মে Q এর জায়গায় তাহলে বসছে 150 মাইক্রোকুলম্ব আর C এর জায়গায় বসছে 30 মাইক্রোফ্যারাড। মাইক্রো কেটে যাবে, তাহলে কুলম্ব বাই ফ্যারাড মিলে ভোল্ট এককটা আমরা পাবো। 0 0 কেটে যাবে, তাহলে চলে আসছে কত 5 ভোল্ট। তাহলে প্রথম ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা পেয়ে গেলাম, বিভব পার্থক্য হচ্ছে 5 ভোল্ট। প্রথম ধারকের মধ্যে সঞ্চিত আধান আমরা পেয়ে গেলাম। প্রথম ধারকের মধ্যে একই রকম ভাবে সঞ্চিত শক্তি আমরা পেয়ে যাব, ফর্মুলা হচ্ছে হাফ C V স্কয়ার। সেই ফর্মুলা অনুযায়ী হাফ C মানটা হচ্ছে 30 মাইক্রোফ্যারাড 10⁻⁻⁶ করলে ফ্যারাড চলে আসবে, V মানটা 5, তাহলে 5 স্কয়ার 25। এইটা ক্যালকুলেশন করলে তাহলে আমরা জুল এককে প্রথম ধারকের মধ্যে সঞ্চিত শক্তি E1 পেয়ে যাব। অর্থাৎ প্রথম যে ধারকটি আছে সেই প্রথম ধারকের মধ্যে আমরা সঞ্চিত আধানের মান পেয়ে গেছি, আমরা প্রথম ধারকের দুই প্রান্তে বিভব পার্থক্যের মান পেয়ে গেছি, আমরা প্রথম ধারকের মধ্যে সঞ্চিত শক্তির মান পেয়ে গেছি। তাহলে এগুলো আমি মুছে দিচ্ছি। এবার হচ্ছে দ্বিতীয় ধারক। আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় ধারকে মোট 150 মাইক্রোকুলম্ব আধান জমা হবে। কিন্তু এই দ্বিতীয় ধারক তো আর একা ছিল না, প্রকৃতপক্ষে এখানে দুখানা ধারক ছিল। উপরে একটা ধারক ছিল এবং নিচে আর একটা ধারক ছিল। উপরে যে ধারকটি ছিল তার ধারকত্ব ছিল 10 মাইক্রোফ্যারাড আর নিচে যে ধারকটা ছিল তার ধারকত্ব ছিল 20 মাইক্রোফ্যারাড। এই ধারক দুটো এই দুটো বিন্দুর মধ্যখানে যুক্ত আছে। আমরা অলরেডি পেয়ে গেছি এই প্রথম ধারকটির দুই প্রান্তের বিভব পার্থক্য 5 ভোল্ট আর মোট বিভব পার্থক্যের মান 10 ভোল্ট। তাহলে 10 ভোল্টের মধ্যে এই ধারকটা যদি 5 ভোল্ট বিভব পার্থক্য পেয়ে যায়, তাহলে বাকি যে দুটো ধারকের কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি তার দুই প্রান্তের বিভব পার্থক্য নিশ্চয়ই 5 ভোল্ট হবে। এই 5 ভোল্ট এবং এই 5 ভোল্ট মিলে টোটাল বিভব পার্থক্য 10 ভোল্টের সাথে সমান হয়ে গেল। যেহেতু এই দুটো ধারক সমান্তরাল সমবায়ে আছে, আমরা জানি সমান্তরাল সমবায়ে প্রতিটি ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হয়। তার মানে এই ধারকটারও দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা পেয়ে গেলাম কত, সেটা 5 ভোল্ট। এই ধারকটারও দুই প্রান্তের বিভব পার্থক্য পেয়ে গেলাম, সেটা কত না 5 ভোল্ট। তাহলে দেখো দ্বিতীয় ধারকেরও দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা পেয়ে গেছি, আমরা তৃতীয় ধারকেরও দুই প্রান্তের বিভব পার্থক্য পেয়ে গেছি। তাহলে দ্বিতীয় ধারকের এই বিভব পার্থক্যের সাহায্য নিয়ে আমরা কিন্তু দ্বিতীয় ধারকের মধ্যে সঞ্চিত আধান পেয়ে যাব। তাহলে দ্বিতীয় ধারকের সঞ্চিত আধান কত হবে? দ্বিতীয় ধারকের সঞ্চিত আধান Q2 ইকুয়াল টু CV ফর্মুলা যদি না হয়, C মান হচ্ছে 10 মাইক্রোফ্যারাড আর V মানটা হচ্ছে 5, টোটাল চলে আসছে 50 মাইক্রোকুলম্ব। দ্বিতীয় ধারকের মধ্যে সঞ্চিত আধানের সাথে সাথে দ্বিতীয় ধারকের মধ্যে সঞ্চিত শক্তি হচ্ছে হাফ C V স্কয়ার। তাহলে হাফ C মানটা হচ্ছে 10 into 10⁻⁶, V মান হচ্ছে 5 স্কয়ার 25। তাহলে এত জুল হচ্ছে দ্বিতীয় ধারকের মধ্যে সঞ্চিত শক্তি। আবার তৃতীয় যে ধারকটি আছে সেই তৃতীয় ধারকের মধ্যে সঞ্চিত আধান Q3 ইকুয়াল টু CV ফর্মুলা অনুযায়ী C মান হচ্ছে 20, V মানটা হচ্ছে 5, ক্যালকুলেশন করে চলে আসছে 150 মাইক্রো। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে দ্বিতীয় ধারকের আধান আর তৃতীয় ধারকের আধান দুটো যদি যোগ করা হয় তাহলে পাওয়া যাচ্ছে 150 মাইক্রোকুলম্ব। আমরা সবার প্রথমেই দেখেছিলাম এই দুটো ধারক মিলে কিন্তু মোট আধান সঞ্চিত হওয়ার কথা 150 মাইক্রোকুলম্ব, সেটা দেখো মিলে যাচ্ছে। একই রকম ভাবে তৃতীয় ধারকের মধ্যে সঞ্চিত শক্তিও তোমরা সহজেই পেয়ে যাবে। Q3 ইকুয়াল টু হাফ C V স্কয়ার ফর্মুলা অনুযায়ী হাফ C মানে হচ্ছে 20 into 10⁻⁶,
এইভাবে তাহলে আমরা প্রতিটি ধারকের মধ্যে সঞ্চিত আধান পেয়ে গেলাম, প্রতিটি ধারকের মধ্যে সঞ্চিত শক্তি পেলাম, প্রতিটি ধারকের দুই প্রান্তে ব্যবহারিক পেলাম। তোমরা বইটা যদি ফলো করো তাহলে দেখবে ধারকের এরকম কম্বিনেশনের প্রচুর প্রবলেম তোমাদের বইয়ে এক্সাম্পলে করে দেওয়া আছে এবং এক্সারসাইজেও রয়েছে। তোমাদের বইয়ের যে কোনো এক্সাম্পল প্রবলেম বা যে কোনো এক্সারসাইজ প্রবলেম যদি তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের যেটা আমি তৈরি করেছি সেই গ্রুপে তোমরা পাঠাতে পারো, বা ইউটিউবের এই যে ভিডিওটা দেখছো সেখানেও কিন্তু তোমরা আমাকে বলতে পারো যে কোনো প্রবলেম, তাহলে আমি সেই প্রবলেমগুলো তোমাদের করে দিতে পারবো। এই প্রবলেম যত বেশি করবে তত তোমাদের ক্যাপাসিটার সম্পর্কে আইডিয়া আরো ক্লিয়ার হবে। আশা করছি আজকে যে দুটো বিষয় পড়লাম, যে দুটো বিষয় আমরা আলোচনা করলাম সেগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি।